রাজনীতিবিদ সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা বিদেশে অর্থ পাচার করেছে জানালেন প্রধান উপদেষ্টা। ফেরতে সহায়তার আশ্বাস কানাডার। নির্ধারিত ঠিকানায় আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর অস্তিত্ব পায়নি দুদক। ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের প্রয়োজন নির্বাচিত সরকার, বলছে বিএনপি। ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। বাড়ি বাড়ি হালনাগাদ কর্মসূচিতে মিলল ৫০ লাখ নতুন ভোটার। মিথ্যা তথ্যের সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে কমিশন। মজুত ও সরবরাহের কারণে বাড়ছে মূল্যস্ফীতি, সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। রোজায় সিন্ডিকেট হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। তুরাকিরে চলছে জুবাইরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, আখেরি মোনাজাত কাল। এবং যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ১৫% শুল্ক আরোপ চীনের। মেক্সিকো কানাডার বিষয়ে পিছু হটলেন ট্রাম্প। বিশ্বজুড়ে অস্থিরতা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTM টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানসিয়া জ্যোতি। দেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরতে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। বলেন, শেখ হাসিনা সরকারের সহযোগী ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিদেশে অর্থ পাচার করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রশংসা করে হাইকমিশনার বলেন, কানাডায় অর্থ জব্দ ও পুনরুদ্ধারের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কানাডাকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্ধারিত ঠিকানায় আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধানে আইএফআইসি ব্যাংকে সংস্থাটির ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে তারা। এদিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সম্ভাব্য প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ২ জায়গায় অভিযান চালানো হলেও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুদক। তবে আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য মিলেছে। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের ভোল্টে অনুসন্ধান চালায়। এ সময় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজিরও বেশি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়। এমন অস্বাভাবিক সেফ ডিপোজিটের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভোল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক ফ্রিজ করার ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দেশের সব খাত ধ্বংস করে পতিত আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এ বিষয়ে আরও জানাচ্ছেন সাইফুল রিপন। স্বাস্থ্য খাত সংস্কারে দলের সুপারিশ তুলে ধরতে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। ইউনিভার্সাল হেলথ কাভারেজের আলোকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের সংস্কারে দলের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ, বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন। স্বাস্থ্য খাতের সংস্কারে দলের গঠিত কমিটির সদস্যরা এ সময় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এই সব জায়গাগুলোকে যেটা একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লোক করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব খাতের ধ্বংসের পাশাপাশি নিজেদেরও ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করেন রিজভী। 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে। এটা তো হতে পারে না। একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে, সেই অঙ্গীকার দিতে হবে জনগণ। সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ ভোটার যুক্ত হচ্ছে। তবে কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের বেশি, এমনটাই জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, মিথ্যা তথ্য দিয়ে 17 বছরের কেউ ভোটার হয়েছেন এমন তথ্য নেই ইসির কাছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য গ্রহণের শেষ দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, এবারের হালনাগাদে ভোটার তালিকা যুক্ত হচ্ছেন 49,70,388 জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখেরও কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000, যা শতকরা হিসেবে 1.77%। মোট বৃদ্ধির 3.9%-এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার 2.44%। এছাড়াও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা 1.46%। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46, মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9%। আর মৃত ভোটার কর্তনের হার এটা 1.2
নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। এই ডেটাটা আমরা রেগুলার আপডেট করছি। এখন আমি এই পয়েন্ট ইন টাইমে দাঁড়িয়ে বলছি, আগামীকালকে আসলে এই ডেটাটা চেঞ্জ হবে আর বাড়বে। কাজেই আপনাকে এই ডাটাটার সেজন্য স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েশনটাই ওই জায়গাটাতে, সৌন্দর্যটাও ওইখানে যে আজকেরটা কালকের ভেরিয়েবল হয়ে যাচ্ছে, মানে রিলেটিভ হয়ে যাচ্ছে। এছাড়া নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে 18 বছরের বয়সী বাংলাদেশিরাও নিবন্ধন করতে পারবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এপ্রিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এমন আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বাজার সহনীয় পর্যায়ে আসতে আরও 2-3 মাস অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্টে আমরা বাকিটা জানব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এই সময় মূল্যস্ফীতির জন্য মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকাকে দায় দেন তিনি। মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। মূল্যস্ফীতি তো উঠেছে, ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে, নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আগামী 2-3 মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসার ব্যাপারেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। আপাতত ফল আমদানিকারকদের দাবি অনুযায়ী ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে তিনি জানান, রমজানে দাম স্থিতিশীল রাখতে আমদানি বাড়িয়েছে সরকার, পাশাপাশি চাঁদাবাজির মাধ্যমে যেন পণ্য মূল্য না বাড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় স্বজন বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অনৈতিক কিছুই মেনে নেবে না সরকার। দুর্নীতি দেখলে গণমাধ্যমে প্রচারের আহ্বানও জানান তিনি। বলেন, কৃষকের সমস্যা সমাধানে খামারি অ্যাপ চালু করা হয়েছে, এর মাধ্যমে জমিতে দাঁড়িয়েই সব সমস্যার সমাধান পাবে কৃষকরা। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে, সে কিন্তু আল্লাহর কাছেও দায়ী হয়ে থাকবে। আর এই আবার দেখবেন অনেক সময় আছে, ওখানে আবার 2-1টা এক্সাম্পল দিয়ে দেখলে আবার আপনারা দিলে আবার ইউটিউবে আসলো, আবার এরা আবার অনেক সময় অখুশি হবে। কিন্তু এটা ক্ষেত্রে আপনারও লোকজনদের সচেতন করবেন, এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। দর্শক, আপনারা জানেন যে অমর 21শে বইমেলা চলছে। অমর 21শে বইমেলার ভিড় করছেন কিন্তু এরই মধ্যে লেখক পাঠকরা। সন্ধ্যার মেলার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, মেলায় বই প্রেমীদের আনাগোনা কেমন দেখছেন এবং সার্বিক চিত্র যদি আমাদেরকে দেখাতেন। যদি আপনি যেমনটা বলছিলেন, আজ চতুর্থ দিনের মতো বই প্রাঙ্গণ কিন্তু জমে উঠেছে। অর্থাৎ এখানে বেলা 3টার পর কিন্তু পাঠক সমাগম আসা শুরু করেছে, এবং তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বই সেগুলো কিন্তু তারা দেখছেন, বিভিন্ন স্টল তারা ঘুরছেন। আর আমরা এখানে যেটা লক্ষ্য করলাম, বিকাল 3টার পর পাঠক সমাগম কম থাকলেও কিন্তু সন্ধ্যার পর কিন্তু বেশ পাঠক সমাগম দেখা যাচ্ছে এই বই প্রাঙ্গণে। আর এই বই প্রাঙ্গণে আজ 47টি নতুন বই কিন্তু আজ যুক্ত হয়েছে। অর্থাৎ আজ চতুর্থ দিনের মতো মোট 92টি বই কিন্তু আমরা জানতে পেরেছি যে 92টি বই বইমেলাতে কিন্তু প্রদর্শিত হচ্ছে।
এখানকার যে পরিস্থিতি সেখানে আমি বিভিন্ন পাঠকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বিভিন্ন স্টল ঘুরছেন, তাদের নির্দিষ্ট বই পছন্দের বই দেখছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং বইগুলো কেনার চেষ্টা করছেন। পাঠকদের বাইরে আমরা বিক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে পাঠক সমাগম থাকলেও তেমন শুরুতে কিন্তু তাদের সেরকম বই বেচাকেনা হচ্ছে না। তারা আশা করছেন যে বইমেলার যে চতুর্থ দিন তার পরপর অর্থাৎ দিন বাড়ার সাথে সাথে কিন্তু তারা আশা করছেন যে বই বিক্রি হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার পর আমরা জানতে পারি তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন এই বই মেলায় প্রাঙ্গণে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ সন্ধ্যার পরপর কিন্তু পাঠক সমাগমের বেশ ভিড় দেখা যাচ্ছে এই বইমেলা থেকে। আমার কাছে এই ছিল সর্বশেষ। জ্যোতি, 21শে বইমেলা থেকে যুক্ত ছিলেন AH হিমেল। কাল জমা পড়ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দিবেন কমিশন প্রধানরা। জনপ্রশাসন সংস্কারে 100টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিগত 16 বছরের ভেঙে পড়া কাঠামো সংস্কারে গত 3 অক্টোবর 8 সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর 3 দফা সময় বাড়িয়ে কমিশনের মেয়াদ 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন। বুধবার বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। প্রতিবেদনে 100টির বেশি সুপারিশ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মুইত চৌধুরী। অনেক প্রস্তাব আলোচনা করেছি, কি ফাইনালি যাবে সেইটা কালকে দেখতে হবে। বুধবার জনপ্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনেরও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। সকালে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। ইজতেমা থেকে হেদায়েত নিয়ে কালিমা, নামাজ, ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার কথা জানান মুসল্লিরা। বুধবার আখিরি মোনাজাত ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। হাসান মাহমুদের রিপোর্ট। সূর্য ওঠার আগে জেগে উঠেছে টঙ্গীর তুরাগতীর। তাবলিগ জামাতের 6 দফার ওপর বক্তব্য রাখছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ। অন্যদিকে সাথীদের আপ্যায়নে চলছে রান্নার ব্যস্ততা। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় ছিল সাধারণ মুসল্লিদের জন্য বয়ান, আলেম ও শিক্ষার্থীদের জন্য আলাদা তাশকিল। বিভিন্ন মেয়াদে চিল্লার জন্য জামাতবদ্ধ করা হয় এদিনের কর্মসূচিতে। মুসল্লিরা বলছেন, ঈমান, নামাজ ও ইলমের সার্বক্ষণিক চর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়েই মাঠ ছাড়বেন তারা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম এখন জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যাইতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্যই আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। অন্যদিকে তাবলিগের অন্যতম কর্মসূচি ইকরামুল মুসলিমিন বা মানবতার সেবায় নিয়োজিত করতেই সময় ব্যয়ের বাসনা মুসল্লিদের। প্রচুর লোক সমাগম। আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য আমরা শোনার জন্য ইনশাল্লাহ আইছি। আমরা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল বাড়তি নিরাপত্তা, তাই সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি জানান আয়োজকরা। আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে ইনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বুধবার দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এজন্য আনুষ্ঠানিক সব প্রস্তুতি আছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে। আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা
জনগণকে স্বস্তি দিতে পারবো, রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। 6 ফেব্রুয়ারি পুলিশের কাছে ইজতেমার মাঠ আনুষ্ঠানিক বুঝিয়ে দেবে শোরায়ে নিজাম বা মাওলানা জোবায়েরপন্থীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ থেকে হাসান মাহমুদ, দেশ টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে কোটা বহাল রাখার দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে 5 দিনের কর্মবিরতি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। কোন শক্তি আমাকে আটকাতে পারবে না, একমাত্র আদর্শ আর নীতি। এইটা আমার ঘোষণা। আমি যেটা আইন আছে, যেটা নিয়ম আছে, আমি এটার বাইরে কোনো অবস্থায় যেতে পারবো না। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা।